হ্যালো এভরিওয়ান, আমি দর্শনা আর দর্শনার বিদেশ দর্শনের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। গুড মর্নিং এভরিওয়ান। আজকের ব্লগটা আমরা শুরু করছি আইসল্যান্ডের রিকভিক সিটি থেকে। প্রচন্ড হাওয়ায় দাঁড়াতে পারছে না, ঠেলে দিচ্ছে পুরো। তার সাথে ঠান্ডাও তেমনি, এটা নর্মাল হাওয়ার একদম ঠান্ডা কনকনে হাওয়া। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে গোল্ডেন সার্কেলে। আমরা এখন ওয়েট করছি বাসের জন্য, বাস চলে আসবে আর হয়তো 10 মিনিটের মধ্যে। তো আজকে আমাদের এখানকার ফার্স্ট ডে। আর এইদিকে আমাদের বাস চলে এসছে। এখন আমরা সবাই একটা লম্বা লাইন করে দাঁড়িয়ে আছি, কেননা যিনি ট্যুর গাইড প্রত্যেকের নাম ধরে ধরে ডাকছে আর সেই ওয়াইজ আমরা বাসে উঠছি। আর আমাদের নাম ছিল ওই লিস্টের একদম লাস্টে, তো সেই জন্যই আমরা একদম লাস্টে উঠছি আর গিয়েও বসবো একদম লাস্ট সিটে। আজকে আমরা যাচ্ছি গোল্ডেন সার্কেল রুটে, সাউথ ওয়েস্ট আইসল্যান্ড। আর এই ট্রিপটা আজকের এই পুরো ট্যুরটা প্রায় 8 থেকে 9 ঘন্টার ট্যুর। আজকের এই বাস ট্যুরে আমাদের পার হেড টিকিটের দাম পড়েছিল 73 ইউরো, মানে ভারতীয় টাকায় ওই 6,500 টাকা মতো। এখন আমাদের প্রায় ওই ঘন্টা দুয়েকের মতো জার্নি, তারপরে আমরা পৌঁছে যাব আমাদের আজকের ফার্স্ট স্পটে। তবে এই জার্নিটা আমরা যে কি দারুণ উপভোগ করতে করতে গেছি, সত্যিই বলার নেই। এখানকার ল্যান্ডস্কেপটা তো সম্পূর্ণভাবে আলাদা, চারিদিকে খালি সবুজ আর কালো দেখতে পাওয়া যায়। আর এখানকার পাহাড়গুলোর কিন্তু ম্যাক্সিমামই আগ্নেয়গিরি। আজকে একদম মেঘলা ওয়েদার, আর ওদিকে দূরে পাহাড়ের মাথার ওপর সাদা মেঘ জমে আছে, কি অপূর্ব। আমরা আমাদের ফার্স্ট স্পটে। আইসল্যান্ডের ম্যাক্সিমাম দিনের ওয়েদারই থাকে উইন্ডি, তো আজকেও সেরকম মারাত্মক উইন্ডি একটা ওয়েদার, তার সাথে পুরো মেঘলা, মাঝে মাঝেই বৃষ্টি পড়ছে। আমরা এখন আছি সাউদার্ন আইসল্যান্ডের একটা ন্যাশনাল পার্কে। তো চলুন এখনই পুরো ন্যাশনাল পার্কটা ঘুরে দেখা যাক কি কি আছে এই ন্যাশনাল পার্কের ভেতরে। উত্তর আটলান্টিক এবং আর্কটিক মহাসাগরের মধ্যবর্তী স্থানে অবস্থিত একটা নর্ডিক আইল্যান্ড কান্ট্রি হলো এই আইসল্যান্ড, যেটা কিনা আবার নর্থ আমেরিকান এবং ইউরেশিয়ান এই দুটো টেকটনিক প্লেটের মাঝামাঝি জায়গায় অবস্থিত। আমরা কিন্তু এখন দুটো টেকটনিক প্লেট বা দুটো কন্টিনেন্টসের ঠিক মাঝামাঝি কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আছি। আর এই দুটো প্লেটের মাঝে আছে বলেই এখানে আর্থকোয়েক, ভলক্যানিক এবং জিওথার্মাল অ্যাক্টিভিটির মতো জিনিস দেখতে পাওয়া যায়। ভাবলে অবাক লাগে, এই আইসল্যান্ড দেশটারই কিছু কিছু জায়গা আছে যেটা নর্থ আমেরিকান টেকটনিক প্লেটের ওপর অবস্থিত, আর কিছু জায়গা আছে যেটা ইউরেশিয়ান প্লেটের ওপর অবস্থিত। তো চলুন এবার সামনের দিকে যাওয়া যাক, দেখি সামনের দিকে আর কি কি আছে। আমরা এখন এসেছি ন্যাশনাল পার্কে। কি অসম্ভব হাওয়া দিচ্ছে, প্রথম আমার সাথে এরকম হচ্ছে যে গিম্বল ঘুরে চলে যাচ্ছে, হাওয়াতে থাকছে না, অসম্ভব ঠান্ডা হাওয়া। আমরা কিন্তু এখন এই দুটো প্লেটের মাঝামাঝি একটা জায়গা দিয়ে যাচ্ছি। পৃথিবীর মধ্যে খুবই অল্প সংখ্যক কিছু জায়গা আছে যেখান থেকে এই টেকটনিক প্লেটের বর্ডার দেখতে পাওয়া যায়, কেননা ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই প্লেটের বর্ডারগুলো হয় বা সংযোগস্থলটা থাকে সি লেভেলের অনেক নিচে। আমরা এখন যেই জায়গা দিয়ে যাচ্ছি তার দুদিকে দুটো প্লেট। জায়গাটা তো দুর্ধর্ষ, দেখার মতো। হ্যাঁ, আমরা এখন দুটো প্লেটের মাঝে আছি, অসম্ভব। আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এখানে তৈরি হয়েছিল আইসল্যান্ডের প্রথম পার্লামেন্ট, আর সেই স্মৃতির উদ্দেশ্যেই এখনো কিন্তু এখানে আইসল্যান্ডের পতাকা লাগানো আছে। আর এই আইসল্যান্ডিক পার্লামেন্ট হলো পৃথিবীর মধ্যে সব থেকে পুরনো একটা পার্লামেন্ট। আমাদের যিনি গাইড ছিলেন তিনি এই পুরো জায়গাটার সম্পর্কে অনেক কিছু গল্প বলছিলেন। আর এই সামনে যে নদীটা দেখতে পাওয়া যাচ্ছে এইটা নিয়ে তো তিনি পুরো একটা রোমহর্ষক গল্প বললেন, যা শুনলে গায়ে পুরো কাঁটা দিয়ে উঠবে। অনেক আগে, ধরুন ওই 17th বা 18th সেঞ্চুরির দিকে
যদি কোনো মহিলা কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করতো এবং তারপরে যদি সে প্রেগনেন্ট হয়ে যেত, তাহলে ওই মহিলাকে একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে ওই ব্যাগটাকে লাঠি দিয়ে বেঁধে এই নদীর মধ্যে ফেলে দেওয়া হতো। আর তারপর যতক্ষণ না ওই ব্যাগটার নড়াচড়া বন্ধ হচ্ছে ততক্ষণ ওই ব্যাগটা একইভাবে নদীতে ফেলে রাখা হতো, মানে যতক্ষণ না ওই মহিলার মৃত্যু হচ্ছে। মানে কি ভয়ঙ্করভাবে তখন হত্যা করা হতো, এটা ভাবলেই গায়ে কাঁটা দিয়ে উঠছে। জানেন, এই ন্যাশনাল পার্কটার আয়তন প্রতি বছর নাকি একটু করে বাড়তে থাকে। তার কারণ এই দুটো টেকটনিক প্লেট দুদিকে সরে যেতে থাকে, যার ফলে মাঝের এই জায়গাটা প্রতি বছর ওই 2 থেকে 2.5 সেন্টিমিটার মতো বাড়তে থাকে। তো যাই হোক, এই পুরো জায়গাটা আমাদের এখন ঘোরা হয়ে গেছে। আমাদের এই পুরো জায়গাটা ঘোরার জন্য আমাদের গাইড আমাদের সময় দিয়েছিল ওই 0.5 ঘন্টা মতো। 0.5 ঘন্টার মধ্যে এই এত বড় জায়গা ঘুরে ছবি তুলে ফেরা সত্যিই খুব চাপের ছিল। কষ্ট করে এলাম আর হাঁটতে হচ্ছে, ঠেলতে নিয়ে এসছে। না করবো না, কখনো বলিনি। হাইক করবে, হাইক আর ট্রেক। কিন্তু ভীষণ সুন্দর জায়গা দেখলাম। বাসে উঠবো পরের কোনো ডেস্টিনেশনে আর কি। ন্যাশনাল পার্ক ঘুরে এখন আমরা উঠে পড়েছি আবার বাসে। আবার এই দুদিকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এখন যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। প্রথমেই বলেছিলাম এখানকার ল্যান্ডস্কেপ অন্যান্য দেশের ল্যান্ডস্কেপের থেকে সম্পূর্ণ আলাদা। এখানকার এই পাহাড়গুলো দেখুন, কোনোটা কালো, কোনোটা সবুজ, কোনোটা আবার লাল, কোনোটা আবার আর তার কারণ হলো এখানকার জিওথার্মাল অ্যাক্টিভিটি। কোনো কোনো পাহাড়ের গায়ে শ্যাওলা বা মস জমে তার রং হয় সবুজ, কোনো কোনো পাহাড়ের আবার ভলক্যানিক ইরাপশনের ফলে তার রং হয়ে যায় কালো, কোনোটা বা গ্লেসিয়ারের জন্য হয় সাদা, আর কোনোটা বা লাভা বেরোনোর পরে তার রং হয়ে যায় লাল। আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে, যেখানে আমরা দেখতে পাবো ন্যাচারাল গিজার। তো চলুন দেখা যাক এই জায়গাটা। আর এই এরিয়াটাতে ঢুকে পড়ার সাথে সাথে চারিদিকে দেখছি এরকম ধোঁয়া বেরোচ্ছে, চারিদিকে হট স্প্রিং আর সালফারের গন্ধে পুরো ম ম করছে। এই গিজার কথাটার সাথে আগে থেকেই পরিচিত ছিলাম, তার কারণ বাড়িতে গিজার লাগানো থাকে, আমাদের সবার বাড়িতেই গিজার আছে, আর গিজার থেকে গরম জল বেরোয় সেটা তো আমরা সবাই জানি। কিন্তু এই ন্যাচারাল গিজারটা কি, সেটা আমরা কিন্তু এই প্রথমবার দেখছি। বাসে আস্তে আস্তে আমাদের যিনি গাইড উনি বলছিলেন আমরা যেখানে যাচ্ছি সেখানে গিয়ে 3 রকমের গিজার দেখতে পাবো। একটা হচ্ছে বাবা গিজার, একটা ছেলে গিজার, আর একটা হচ্ছে ঠাকুরদা গিজার। মানে যেগুলোর উচ্চতা খুবই কম সেগুলো হচ্ছে ছেলে গিজার, যেগুলো তার থেকে আর একটু বেশি সেগুলো হচ্ছে বাবা গিজার, আর যেটা সব থেকে বড় সেটা হচ্ছে ঠাকুরদা গিজার। এই গিজার হলো জিওথার্মাল অ্যাক্টিভিটির একটা এক্সাম্পল। মাটির ভেতরের জল জ্বলন্ত ম্যাগমার সংস্পর্শে এসে যখন ফুটতে শুরু করে 100 ডিগ্রি 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তখন ভেতরের অত্যধিক প্রেসারে এই জল ফোয়ারার মতো হয়ে বাইরে বেরিয়ে আসে। একেই গিজার বা আর্থ প্রেসার কুকারও বলা হয়ে থাকে। আর এই জলের উচ্চতা কখনো কখনো 30 মিটার মানে প্রায় 100 ফিট উচ্চতা পর্যন্ত উঠতে দেখা যায়। এখানে সব সময় মোটামুটি ওই ছোট বড় জলের ফোয়ারাগুলো দেখতে পাওয়া যায়, কিন্তু প্রায় 7-8 মিনিট ছাড়া ছাড়া এই বড় উচ্চতার জলের ফোয়ারাগুলো দেখতে পাওয়া যায়। এই পুরো এরিয়াটার চারিদিক শুধু এরকম হট স্প্রিংয়ে ভর্তি। তো এই জায়গাটা ঘোরা হয়ে গেছে, এবার আমরা এখান থেকেই আরেকটু দূরের দিকে যাচ্ছিলাম ওখানে কি আছে দেখার জন্য। ভীষণ সুন্দর, একদম অন্য রকমের একটা এক্সপিরিয়েন্স হলো, যেটা আগে কখনো হয়নি আমাদের।
এই রাস্তাটা দিয়ে কিছুটা উপরে উঠেছিলাম, তারপরে আর বেশি দূর উঠিনি। এই পুরো জায়গাটা জুড়েই এরকম হট স্প্রিং। আর যখন এই ফোয়ারাগুলো উঠে আবার বন্ধ হয়ে যাচ্ছে, তখন এই চারিদিকটা পুরো ধোঁয়াতে ভরে যাচ্ছে। আর এই ধোঁয়া থেকে পুরো শুধু সালফারের গন্ধ পাওয়া যায়। আর আমরা এখানকার যে জলগুলো খাচ্ছিলাম, সেই জলগুলোর মধ্যেও কিন্তু প্রচণ্ড সালফারের গন্ধ থাকে এখানে। এখানকার এই জিওথার্মাল এনার্জির জন্য প্রোডাকশন অফ ইলেকট্রিসিটি খুবই ইজি, যার জন্য এখানে ইলেকট্রিক বিলও আসে খুব কম। আমাদের যিনি গাইড উনি বলছিলেন উনি নাকি মাসে মাত্র 12 ইউরো, মানে ইন্ডিয়ান মানিতে বললে দাঁড়ায় ওই 1000 টাকা মতো মাসে বিল দেন, ইলেকট্রিক বিল। চারিদিকে জায়গাটা আমাদের ঘোরা হয়ে গেছে, এবার হচ্ছে আমাদের লাঞ্চ টাইম। আর আমি তো আগেই বলেছিলাম আমরা এই লাঞ্চটা বাড়ি থেকেই বানিয়ে নিয়ে এসেছি। তো এখন আমরা এই মানে একদম মাঠের মধ্যে বসে, চারিদিকের পরিবেশটা ভীষণ সুন্দর, এইখানে বসে এখন আমরা আমাদের লাঞ্চটা সারবো। লাঞ্চে আমরা নিয়ে এসেছিলাম ওই রাত্রেই যেটা আগের দিন রাত্রে যেটা বানিয়েছিলাম টর্টিলা আর চিকেন, আর বর্ষারা নিয়ে এসেছিলো চাউমিন। তো এবার আমরা জমিয়ে একটা লাঞ্চ করব চারিদিকের অসাধারণ এরকম একটা জায়গার মধ্যে বসে। আর এখানে দেবদত্ত অনেক কিছু কথা বলছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার যেহেতু মাইক্রোফোন বন্ধ হয়ে গেছিলো, তো এই কথাগুলোর কোনো সাউন্ডই আর আসেনি। লাঞ্চ করে এখন আমরা রওনা দিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার সময় রাস্তাতে আমরা এই জায়গাটাতে নেমেছিলাম এখানকার এই ফেমাস আইসল্যান্ডিক ঘোড়াগুলোকে একদম সামনে থেকে দেখব বলে। এই আইসল্যান্ডিক ঘোড়াগুলো তুলনামূলকভাবে একটু ছোট হয়, আর যেহেতু এই প্রচণ্ড ঠান্ডা আর একদম উইন্ডি ওয়েদারে থাকে, তো সেই জন্য এই ঘোড়াগুলোর চামড়া খুব মোটা হয় আর বেশ লোমশ হয়। আর এদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি হয়। তো সেই কারণে এই দেশ থেকে যদি কোনো ঘোড়া কখনো বাইরে বেরিয়ে যায়, তাহলে কিন্তু সেই ঘোড়াকে আর ফেরত নেওয়া হয় না এই দেশে। তার কারণ যাতে এই ঘোড়ার মধ্যে দিয়ে কোনো রোগ না এই দেশে ঢুকতে পারে। আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। আর হ্যাঁ, আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। খুব তাড়াতাড়ি আসছি পরবর্তী ব্লগ নিয়ে।